আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে উত্তপ্ত সংসদ, পরিষদ গঠন না হওয়ায় ক্ষোভ বিরোধী দলীয় নেতার। সংবিধান সংশোধন ছাড়া সম্ভব নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্যাপ্ত যোগান থাকায় রেশনিং পদ্ধতি বাতিল, পাম্পগুলোতে চাহিদা মতো তেল দেওয়ার নির্দেশ জ্বালানি প্রতিমন্ত্রীর। সুফল পাচ্ছেন না ক্রেতারা। কৃষক কার্ড বিতরণের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক। আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। ভয়াবহ রূপে মধ্যপ্রাচ্য যুদ্ধ, হরমুজ প্রণালী মুক্ত করতে উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা চাইলেন ট্রাম্প। জ্বালানির দাম বাড়ায় টালমাটাল বিশ্ব অর্থনীতি। এবং তানজিদ হাসানের সেঞ্চুরিতে সিরিজ নির্ধারণের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে 11 রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সরকার ও বিরোধী দলের নেতারা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংস্কার পরিষদ গঠন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী শপথের 30 দিনের মধ্যে পরিষদ গঠনের বাধ্যকতা থাকলেও তা হয়নি বলে অভিযোগ তার। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধন ছাড়া পরিষদের গঠন সম্ভব নয়। আবেগ নয়, আইন নিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে রাষ্ট্র ও সংবিধান সংস্কারে বহুল আলোচিত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা করে বিরোধী দল। নির্বাচিত প্রতিনিধি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুইটা ক্যাপাসিটিতে আমরা এখানে নির্বাচিত হয়েছি, দুইটা বুথের মাধ্যমে, আলাদা আলাদা বুথ। এই আদেশের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ ইহার অধিবেশন আহ্বান ও মুলতবি, সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাব উত্থাপনের পদ্ধতি, উক্ত প্রস্তাব বিবেচনা গ্রহণ এবং অন্য সকল বিষয়ে কার্যপ্রণালী নির্ধারণ করিবে। বিরোধী দলীয় সদস্য 77 জন আমরা এটা গ্রহণ করেছি এবং স্বাক্ষর প্রদান করেছি। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর নির্দেশনা মতে এখনও সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ায় ক্ষোভ জানান তিনি। এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। মাননীয় স্পিকার, এটি হয়নি এবং এর সময়সীমা আজকে শেষ। বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই আদেশের উপর ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেয়া অসাংবিধানিক। এই যে আরোপিত আদেশ যেটা তিনি পাঠ করলেন, অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির আর্টিকেল 72 অনুসারে কনস্টিটিউশনের অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন। সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। 93 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান পরিবর্তন বা সংশোধনের বিষয়ে কোনো আদেশ অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না বলেও সংসদকে জানান তিনি। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। জুলাই জাতীয় সনদকে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আরোপিত কোনো আদেশ দিয়ে, কোনো অবৈধ আদেশ দিয়ে সেটা কোনো সংবিধান সংশোধন করা যায় কিনা, সেটা একটা বিশাল আইনি প্রশ্ন। বিরোধী দলে না থাকে যথেষ্ট সম্মানের সাথে এটা প্রস্তাব দিতে চাই যে আসুন আমরা কার্য উপদেষ্টা কমিটিতে সে বিষয়ে আলোচনা করি। আগামী 29 মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে ধন্যবাদ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রেশনিং পদ্ধতি বাতিল করে পাম্পগুলোতে চাহিদা মতো জ্বালানি তেল দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। তেলের পর্যাপ্ত যোগান থাকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। এই সুযোগে কেউ মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। প্রতিমন্ত্রী জানান, বড় মৌসুম পর্যন্ত জ্বালানি নিশ্চিতে রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ থেকে তেল আনা হচ্ছে।
এমন হতে পারে রাশিয়ান ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে এখানে আসবে, সেটাও হতে পারে। যদিও তাদের আরেকটি কোম্পানি আমাদেরকে বলবার চেষ্টা করেছে তারা যে ধরনের তেল সাপ্লাই দিবে সেটা আমাদের রিফাইনারি সেটা রিফাইন করতে পারবে। আমরা তাদের কাছে স্পেসিফিকেশন চেয়েছি। ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা তুলে দেওয়া হলেও সুফল পাচ্ছে না গ্রাহকরা। জ্বালানি সংকটের কারণে রাজধানীর অধিকাংশ পাম্পই বন্ধ। যে কয়টি খোলা রয়েছে সেখানেও গাড়ির লম্বা লাইন। গণপরিবহনের চালকরা বলছেন পর্যাপ্ত জ্বালানি না পেলে যাত্রী পরিবহন ব্যবস্থা ব্যাহত হবে। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে ডিপো থেকে তেল না পাওয়ায় সরবরাহ করতে পারছে না তারা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার রেশনিং পদ্ধতি চালু করে। তবে ঈদকে সামনে রেখে রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার থেকে চাহিদা অনুসারে দূরপাল্লা ও গণপরিবহনে তেল সরবরাহের কথা থাকলেও সংকট কাটছে না। কয়েকটি পাম্প তেল সরবরাহ করলেও সেখানে গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইমার্জেন্সি যে সার্ভিস আছে এদের জন্য অ্যাটলিস্ট ফুল ট্যাঙ্কি দেওয়া উচিত। 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থেকে যদি তেল নিতে হয় তাহলে গাড়ি বন্ধ করে রাখাই ভালো। রাত থেকে লাইনে অপেক্ষমান বাস চালকরা জানান পর্যাপ্ত তেল না পেলে ঈদে যাত্রী পরিবহন ব্যাহত হবে। গাড়ি ঘুরে আবার এই পাম্পে আসছি তেল নিতে, তেল আছে কিনা আমরা তাও জানি না, কিন্তু সিরিয়াল দিয়ে বসে আছি, তেল তো পাইতেছি না। সীমিত তেল দিলে মনে করেন আমরা রাস্তায় গেলে যাত্রী নিয়ে হয়রানি শিকার হবো। তেলের জন্য আমাদের অনেক গাড়ি এই লাইন ধরে সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, স্ট্যান্ডে বসা। এদিকে পাম্প মালিক ও কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না করায় এমন সংকট সৃষ্টি হয়েছে। গতকালকে 4,500 লিটার ডিজেল দিছে, 4,500 লিটার অকটেন দিছে। অকটেন আছে এখন চালাইতেছি, কিন্তু ডিজেল নেই। এখন আমাদের যদি সরকার পর্যাপ্ত পরিমাণ তেল দিতে পারে তাহলে আমাদের এই সিরিয়ালটা থাকে না, আমরা হিউজ পরিমাণ তেল দিতে পারি। সরকারের পক্ষ থেকে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার নানা উদ্যোগ নেওয়া হলেও জ্বালানি সংকটের কারণে তা ভেস্তে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। পয়লা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আজ দিনাজপুরের কাহারোলে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে একযোগে দেশের 54 জেলায় এই কর্মসূচি চালু হবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উচ্ছ্বসিত স্থানীয়রা। এই খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে একদিকে পানি নিষ্কাশন সহজ হবে, অন্যদিকে ধান সহ অন্যান্য ফসলের উৎপাদন বাড়বে বলে মনে করছেন কৃষকরা। আগামী 4 বছরে 20,000 কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখননের মধ্য দিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আগামী 16 মার্চ বাংলাদেশে খাল খনন এবং পুনর্খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আপনাদের এখানের এই খালটা যেটা আছে এখানে উনি উদ্বোধন করার জন্য উনি আসবেন এবং এখানে প্রায় 40 স্কয়ার কিলোমিটার জায়গা এই খালটা দিয়ে যদি আপনি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় তাহলে সেচের আওতায় আসবে এবং শুকনার সময় তারা এখানে আবদ্ধ পানি ইউজ করতে পারবে। এবারের অমর 21 গ্রন্থমেলায় 18 দিনে 18 কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে উদযাপন কমিটি। বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামলো এই বছরের 21 বইমেলার। এ সময় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ভিন্ন মতকে শ্রদ্ধা জানিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছে সরকার। আমাদের এই গর্ভের 21শে ফেব্রুয়ারি আমরা এটাও চাই যে আজকে জ্ঞান ভিত্তিক সমাজ চাই, বহুমাত্রিক সমাজের মাঝে যে আমরা যে জ্ঞান, একমাত্র জ্ঞানই পারে একটা সমাজকে শাসন করতে। আবার আমাদের সন্তানদেরকে সেই বইয়ের জগতে নিয়ে যেতে চাই, তাদের আবার ঘুম ভাঙাতে চাই। জুলাই সনদের প্রতিটি বিষয়ই বাস্তবায়ন করতে চায় বিএনপি, তবে আইনের নানা বিষয় থাকায় তা সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক ও অনুষ্ঠানটির সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ গঠনমূলক ও বস্তুনিষ্ঠ আলোচনার মাধ্যমে সংসদকে আবারও জাতির আশা আকাঙ্ক্ষার বাতিঘর হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ অনুসারে নির্ধারিত এটিএন বাংলার নিয়মিত আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রির এবারের আলোচনার বিষয় ছিল এবারের সংসদ ও আগামীর রাজনীতি। এতে অতিথি হিসেবে অংশ নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আলোচনায় উঠে আসে জুলাই সনদ, গণভোট সহ বিগত আমলের সংসদের নানা বিষয়। যে সমস্ত বিষয় হিডেন থেকে গেল, সেই সমস্ত বিষয়ের সমাধান কি? সেই সমস্ত বিষয় সমাধান করতে গেলে তো আপনাকে এর আইনের বেসিক স্ট্রাকচারের সঙ্গে এটা কনফ্লিক্ট করে কিনা আপনাকে তো দেখতেই হবে। সেই কথাটাই আমরা বলছি যে গণভোট হয়েছে, গণভোটকে আমরা তো অস্বীকার করছি না। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সংসদ হচ্ছে একটি পবিত্র জায়গা, তবে বিগত আমলে সংসদকে হাস্যরসের জায়গায় পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। বলেন, শিল্পী ও খেলোয়াড়দের দলীয়করণ করে এই অঙ্গনকে ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতি সেটা করেছে যে আমাদের এখানে পার্লামেন্টটাকে হাস্যরসের একটা জায়গায় কিন্তু তৈরি করেছে। বিরোধী দলকে একেবারেই সেখানে কোনো মূল্য দেওয়া হয়নি। জাতীয় পার্টিকে একটা গৃহপালিত বিরোধী দলে পরিণত করা হলো, যেটা খুবই বেদনার। তিনি আরো বলেন, জুলাই সনদের প্রতিটি বিষয়ই বাস্তবায়ন করতে চায় বিএনপি। জুলাই সনদের প্রতিটা বিষয় কিন্তু আমরা এখানে বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু রাজি। আমরা যে রাজি না তা কিন্তু না, রাজি। কিন্তু এখানে যে সমস্ত আইন মৌলিক বিষয়ে আইনের মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে, সেইগুলোকে যদি ফয়সালা না করেন সেটা কিন্তু আগামী ভবিষ্যতের রাজনীতিকে আরেকটা জটিলতার মধ্যে ফেলতে পারে। এ সময় এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী লীগ শাসন আমলে সংসদ অধিবেশনগুলোতে গঠনমূলক আলোচনার পরিবর্তে ব্যক্তি বন্দনা, ব্যক্তিগত আক্রমণ, গান গেয়ে ব্যক্তিদের চরিত্র হরণ করা হতো। আমরা আশা করব এই জাতীয় সংসদ যাতে বিগত জাতীয় সংসদের মতো যদি পুতুলের নাটকের নাট্যশালা বাংলাদেশের নাট্যশালায় পরিণত না হয়। এই জাতীয় সংসদ যাতে মানুষের হাসি কান্নার, দুঃখ সুখ বেদনার যে কেন্দ্রবিন্দু হয়, জবাবদিহিতার কেন্দ্রস্থল হয়। প্রতিহিংসামূলক রাজনীতির কোনো জায়গায় যাতে আমাদের এই জাতীয় সংসদ কোনোভাবেই বিগত সময়ের মতো একটা উদাহরণ হিসেবে সৃষ্টি করতে না পারে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও কথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই সরকার প্রধান এবং সরকারের পক্ষ থেকে মানুষের কল্যাণে, মানুষের দুঃখ কষ্ট ঘোচাবার জন্য আমরা ফ্যামিলি কার্ড বলি, কৃষক কার্ড বলি, পরিচ্ছন্নতা কর্মীদেরকে তাদেরকে উপহার দেওয়া বলি, আমরা আমাদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদেরকে তাদেরকে এই যে পুরস্কৃত করবার কথা বলি, অর্থ প্রদান করবার কথা বলি, সবকিছুই কিন্তু শুরু হয়ে গিয়েছে। বস্তুনিষ্ঠ আলোচনার মাধ্যমে সংসদ দেশের মানুষের আশা ভরসার জায়গা হিসেবে পরিগণিত হবে বলেও আশা করেন তিনি। পথ চলছে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার বাংলাদেশ পাকিস্তান খেলার খবর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে 11 রানে হারিয়ে 2-1 ম্যাচের সিরিজ জিতল বাংলাদেশ। প্রথম ব্যাট করে তানজিদ হাসান তামিমের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে 5 উইকেটে 290 রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে টাইগার পেসারদের দাপটে 279 রানে থামে পাকিস্তান। বৃথা যায় সালমান আগার সেঞ্চুরি। সিরিজ জয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে 10ম থেকে 9ম স্থানে উঠে এল লাল সবুজের দল। বরাকার মানের রিপোর্ট। জুটি করতে পারলে ম্যাচে প্রতিপক্ষের নাগালের বাইরে নিয়ে যায়, তার এক উদাহরণ হয়ে রইল বাংলাদেশ পাকিস্তানের এই সিরিজ নির্ধারণী ম্যাচ। এই জয় সিরিজ জিতল টাইগাররা, তাতে পাকিস্তানের সঙ্গে 7 সিরিজের 2টিতে জয় পেল লাল সবুজের দল। টার্গেট 291 রানের, কিন্তু মিরপুরের বদলে যাওয়া পিচে জয় পাওয়াটা একেবারে অসম্ভব কিছু নয়। তবে বল হাতে শুরুতেই উইকেটের উপর দিয়ে ঝড় বইয়ে দেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তাতে 17 রানের পুঁজিতেই সাজ করে পাকিস্তানের 3 ব্যাটার। চতুর্থ উইকেটে আব্দুল সামাদ ও গাজী গৌরীর 50 রানের জুটিতে বিপর্যয় কাটানোর চেষ্টা পাকিস্তানের। ষষ্ঠ উইকেটে সালমান আলী আগা ও সাদ মাসুদের 79 রানে নিজেদের আধিপত্য ধরে রাখার চেষ্টা পাকিস্তানের। সাদ মাসুদকে বিদায় করে জুটি ভাঙেন মুস্তাফিজ।
এরপর তাসকিন আবারও উইকেট শিকারে নামলে সালমান আগা, শাহিন শাহ আফ্রিদিদের সব চেষ্টা বিফলে যায়। তাতে 2015 সালের পর আবারও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করে উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও তানজিদ হাসান 105 রানের জুটি করে দলকে বড় স্কোরের পথে নিয়ে যান। অধিনায়কের বলে উইকেট হারানোর আগে 36 রান করেন সাইফ। দ্বিতীয় উইকেটে নাজমুল হাসান শান্তকে নিয়ে 67 বলে 53 রানের জুটি গড়ার পাশাপাশি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান তানজিদ হাসান তামিম। দলের 194 রানে 107 রানের পুঁজিতে সাজ করে ফেরেন বাংলাদেশের মারকুটে এই ওপেনার। তাতেও কমেনি টাইগারদের রান তোলার গতি। চতুর্থ উইকেটে লিটন দাস ও তাওহিদ 61 বলে 68 রানের জুটি করে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। লিটন 41 রানের সাজ করে ফিরলেও 44 বলে 48 রানে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত 5 উইকেটে 290 রানের পুঁজি পায় টাইগাররা। পরে এই রানই জয়ের জন্য যথেষ্ট প্রমাণ করেন স্বাগতিক বোলাররা। পরাগামান, এটিএন বাংলা। এবার খেলার খবর। বেগম লায়লা আলম ইন্টারন্যাশনাল ফিদে রেটিং মহিলা দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। দুপুরে দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে প্রবীণ দাবারু বেগম লায়লা আলম প্রতিযোগিতার উদ্বোধন করেন। দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেগম লায়লা আলমের 3 পুত্র। এ সময় আন্তর্জাতিক দাবা বিচারক হারুনুর রশিদ এবং দাবা ফেডারেশনের সদস্য আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় খেলা হবে 7 রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে। বিজয়ীদের নগদ 1 লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে উত্তপ্ত সংসদ। পরিষদ গঠন না হওয়ায় ক্ষোভ বিরোধী দলীয় নেতার। সংবিধান সংশোধন ছাড়া সম্ভব নয় বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্যাপ্ত যোগান না থাকায় রেশনিং পদ্ধতি বাতিল। পাম্পগুলোতে চাহিদা মতো তেল দেওয়ার নির্দেশ জ্বালানি প্রতিমন্ত্রী। সুফল পাচ্ছেন না ক্রেতারা। কৃষক কার্ড বিতরণের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক। আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। ভয়াবহ রূপে মধ্যপ্রাচ্য যুদ্ধ, হরমুজ প্রণালী মুক্ত করতে উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা চাইলেন ট্রাম্প। জ্বালানির দাম বাড়ায় টালমাটাল বিশ্ব অর্থনীতি। এবং তানজিদ হাসানের সেঞ্চুরিতে সিরিজ নির্ধারণের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে 11 রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।